আমাদের সঙ্গে রাজনীল মুখার্জি আছেন, বিশিষ্ট আইনজীবী। রাজনীল, আইনি কি সংস্থান রয়েছে চাকরিহারাদের কাছে? দেখুন, আলটিমেটাম যেটা হলো হচ্ছে যে ডিভিশন বেঞ্চের অর্ডারটা আপিল করলো সুপ্রিম কোর্ট। মডিফিকেশনস কিছু হয়েছে, বাট টেকনিক্যালি আই হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দি ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট। যারা ওয়েট লিস্টেড ছিলেন তাদের জন্য, যারা কোনোদিন এই নিয়োগ প্রক্রিয়াতে ঢুকতে পারেননি, তার কারণ ছিল হচ্ছে এই নন টেড টেন্টেডের মধ্যখানে যে একটা সমস্যা চলছিল, সেটার জন্য আমরা বারবার বলেছিলাম এরা ওই ক্যাটাগরির মধ্যে পড়ছে না। তারা যদি এই সেগ্রিগেশনটা আসে তাহলেই তারা অ্যাটলিস্ট বাসটাকে বোর্ড করতে পারবে। এবার সুপ্রিম কোর্ট সেটা শুনেছেন, এবার আলটিমেটলি একটা জায়গায় এজ রিল্যাক্সেশনের কথা বলেছেন। এবার যতক্ষণ না আমাদের কাছে এন্টায়ার কপিটা আসছে, আমরা এটা বলতে পারছি না যে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটের জন্য আলটিমেটাম কী ফেটটা হচ্ছে। বাট এজ রিল্যাক্সেশন যদি থাকে তাহলে অবভিয়াসলি মানে আমার এটা অবজারভেশন যে হয়তো কোনো না কোনো সময় তারা এই ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটটা হয়তো দে ক্যান বোর্ড দ্য বাস। আর সেক্ষেত্রে একটু রাজনীল জানতে চাইবো, যেহেতু বিধ্বস্ত হয়ে গিয়েছেন চাকরিহারারা, খুব স্বাভাবিক তাদের যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে এতদিন ধরে, যে তারা বেতন নিয়েছেন সেই বিষয়টা, এটা কিভাবে কি করা যেতে পারে? কারণ যোগ্য অযোগ্যই তো এখনো পর্যন্ত বাছাই হলো না, সেই জন্য তো এই রায়। দেখুন, এটা তো বারবার বলা হয়েছিল, এটা স্কুল সার্ভিস কমিশনের ওপর প্রধান বিচারপতি বারবার জিজ্ঞেস করেছেন যে আপনারা একটা লিস্ট তালিকা দিন যে আপনারা কীভাবে সেগ্রিগেশনটা চাইছেন। স্কুল সার্ভিস কমিশন দিনের পর দিন যখন হিয়ারিং হয়েছে তারা বলেছেন যে আমরা সেগ্রিগেশন করব, আমরা সেগ্রিগেশন করতে পারি, আমরা সেগ্রিগেশন করতে চলেছি, এরকমভাবে মন্তব্য এসছে। বাট আলটিমেটাম কোনোদিন সেগ্রিগেশনের কথাবার্তা কিছু হয়নি, বা সেগ্রিগেশন কীভাবে হবে সেই পদ্ধতি কেউ দিতে পারেননি। এটা দায়টা ছিল হচ্ছে ইট ওয়াজ দি এন্টায়ার ওনার্স ওয়াজ আপন দি স্কুল সার্ভিস কমিশন। সেই ওনার্সটা ওনারা একবার পর্ষদের উপর ঠেলেছেন, একবার স্কুল সার্ভিস কমিশন ওপর ঠেলছেন। তো এইভাবে বলটাকে জাস্ট পাস করা হয়েছে। আলটিমেটাম সেই জন্য দেখা গেল যে ডিভিশন বেঞ্চ যে অবজারভেশনগুলো করেছে যে টাকা পয়সা ফেরত দিতে হবে, তো সেইগুলি আপিল করলো। আলটিমেটাম এটা দেখুন, এটাতে সব খারাপ লাগছে, এই মানবিকতার জায়গা থেকে দেখি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড ইট ইজ সত্যি খুবই খারাপ। বাট আলটিমেটাম যেটা রায় দিয়েছে সবাইকেই মান্য দিতে হবে। এবার দেখা যাক রায়ের কপিটা আসলে আমরা পুরোটা বুঝতে পারবো যে এন্টায়ার ডিটেল অবজারভেশনসগুলো কী কী আছে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আর এর পাশাপাশি আমাদের সঙ্গে স্নেহায়ন সরকার রয়েছেন, বিজেপি নেতা, এবং ভাস্কর সিংহ রায় তৃণমূল সমর্থক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। প্রথমে স্নেহায়ন, আপনার কাছে যে বক্তব্যটা একটু জানার চেষ্টা করব, কারণ এখানে যারা চাকরি হারিয়েছেন, যারা এখনো পর্যন্ত বসে রয়েছেন আন্দোলনে বিধ্বস্ত অবস্থায়, তারা বলছেন যে রাজনীতির বোড়ে হয়ে গেলেন তারা, সেখানে বিজেপিকেও কিন্তু তারা ছাড়ছেন না। কি বলবেন? তৃণমূল বিজেপি করার দিন আজকে আমাদেরকে ওদের পাশে আপনারা নিজেরাই দেখাচ্ছেন এরা চোখের জল চলছে, আর ফেলবে নাই কেন? হঠাৎ করে যদি একদিন রায় আসে আমার বা আপনার চাকরিটা চলে গেছে, তাহলে আমি বা আমার বা আপনার কি অবস্থা হবে ভাবুন তো। আমাদের সংসারটা চলবে কি করে ভাবুন তো। কেউ বলছে আমার মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের ডাক্তারের খরচা আছে, ওষুধের খরচা আছে, কেউ হয়তো একটা হোম লোন নিয়ে বসে আছে। এবার তাদের সংসারটাকে কে টেনে চলবে? আজকে যে রাজ্য সরকার তারা কোর্টে মেনে নিয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তারা এই সেগ্রিগেশন লিস্টটা দিতে পারবে না শুধুমাত্র যে কারা কারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে আর কারা পরীক্ষা দিয়ে যোগ্য ছাত্রছাত্রী হিসাবে চাকরিটা পেয়েছে। আজকে তাদের জন্য সবাইকে চাকরিটা খোয়াতে হলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এই নাগামিন দুর্নীতি। আমি এখানে ভাস্কর সিংহ রায়ের কাছে যাব, যে তৃণমূল সরকারের দুর্নীতি, তৃণমূল সরকারের গাফিলতি, এটাই একমাত্র কারণ বলে বিজেপি বলছে। আর যারা চাকরি হারিয়েছেন তারাও কিন্তু সরাসরি আপনাদের দিকেও আঙুল তুলছে। সমস্ত রাজনৈতিক দলের মধ্যে আপনারাও আছেন। কি বলবেন? শাসক দল হিসেবে আপনাদের কি মনে হচ্ছে? রাজনৈতিক দল তার বিরোধিতা করছে, কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে রিভিউ পিটিশন করার প্রভিশন রয়েছে। রিভিউ পিটিশন হবে, তার কারণ এই শিক্ষকরা কিন্তু এখন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, এবং এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যদি একসঙ্গে এতগুলো মানুষের চাকরি চলে যায় শিক্ষকদের, তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এবং যেটা আপনি সঠিকভাবেই বলছিলেন, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন জায়গায় খাতা দেখার ক্ষেত্রে একটা পরিস্থিতির খারাপ পরিস্থিতি দেখা যাবে। এখানে যেটা আমরা বলতে চাইছি যে ব্যক্তি সঠিকভাবে চাকরি পেয়েছেন, অর্থাৎ কোনো দুর্নীতির আশ্রয় না নিয়ে চাকরি পেয়েছেন, তার প্রতিও কি বিচারটা সঠিক হলো? তিনিও তো রিভিউ করতে পারবেন যে আমি যে দোষী ব্যক্তি বা আমার চাকরি পাওয়ার পদ্ধতিটা যে ত্রুটিপূর্ণ ছিল সেটা তো প্রমাণিত হলো না। সুতরাং এখানে রিভিউ পিটিশন হবে, এবং আমি আশা করছি যে রিভিউ পিটিশনে রায় পরিবর্তিত হবে। এইখানে আপনাকে একটা জিনিস বারবার বলতে হবে যে, এবং যাদের কাছে
যারা যোগ্য এবং অযোগ্য, আপনি বললেন যে রায়টা আমি পুরোটা কপি দেখিনি, যে তাদের সমস্ত মাইনে ফেরত দিতে হবে 12% মানে হারে সুদ সমেত, কিন্তু কারা ফেরত দেবে? সমস্তই 25,572 জন মানুষ ফেরত দেবেন, নাকি কিছু লোক ফেরত দেবেন? তাহলে যারা ফেরত দেবেন বলছেন তারাই অযোগ্য, বা যারা দেবেন না তারা যোগ্য। সুতরাং এখানে অযোগ্য যোগ্যটাকে যখন আলাদা করতে না পারছেন, যিনি যোগ্য ব্যক্তি তার কোনো অযোগ্য ব্যক্তির জন্য চাকরি যাওয়া, আমার মনে হয় যে রিভিউ পিটিশনে এই দিকটা তুলে ধরা হলে এই রায়ের পরিবর্তন সঙ্গে হবে। থাকুন ভাস্কর দা, সঙ্গে থাকুন। সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া এসেছে, কি বলছেন তিনি শুনুন। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।